সম্মানিত উপস্থিতি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নিলাম অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি। ব্যাংকের নিকট দায়বদ্ধ 15 কাঠা জমির মূল্য 10 কোটি টাকা ধার্য করা হয়েছে। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ মূল্য প্রদানকারীকে জমি দেওয়া হবে। আপনারা নিলাম কার্যক্রম শুরু করুন। 3 কোটি 3 কোটি 50 5 কোটি 5 কোটি 50 লাখ 5 কোটি 60 লাখ 5 কোটি 70 লাখ 6 কোটি 50 লাখ 8 কোটি 8 কোটি 5 লাখ 8 কোটি 5 লাখ 1, 8 কোটি 10 লাখ 8 কোটি 10 লাখ 1, 8 কোটি 10 লাখ 2, 8 কোটি 20 লাখ 8 কোটি 20 লাখ 1, 8 কোটি 20 লাখ 2, 10 কোটি সরি, আমার আসতে লেট হয়ে গেছে। আমি নিলামে অংশ নিতে আইছি। যেহেতু মূল্য চূড়ান্ত হয়নি, অবশ্যই অংশ নিতে পারেন। ব্যাংক থেকে জমির নির্ধারিত মূল্য 10 কোটি টাকা। এ পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে 8 কোটি 20 লাখ টাকা। যেহেতু ব্যাংক থেকে জমির দাম 10 কোটি টাকা ধার্য করা হয়েছে, খালি খালি সরকারের লস করে লাভ কি? আমি 10 কোটিতেই লিয়ে যাবার চাই। যেহেতু ব্যাংকের নির্ধারিত মূল্য মিস্টার নয়ন সদাগর ঘোষণা করেছেন, সেহেতু আর নতুন করে ডাক তোলার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ মিস্টার নয়ন সদাগর। আপনি আমার সাথে চলুন, জমির কাগজপত্র বুঝিয়ে দিচ্ছি। চলেন। জি। নিশ্চয়ই টাটা এই দালালকে সেট করেছে। আজিম হাওলাদার আমার লগে পলিটিক্স কইরা এই দালালটারে ফিট করছে। টাটা, তুই আমার সাথে চিটারি করলি? নাম আমার টাটা, মার্বেল দিয়া করুম তরে ফুটা। হাওলাদার, তরে আমি দেখালিমু। আমিও কি বসে থাকবো? পরিস্থিতির যে অবস্থায় গিয়া হারাইছে, মনে করেন একটা টান টান উত্তেজনা। আমার মনে হয় আফামনি নয়ন সাহেবের প্রেম ফালাইতে পারবো না। এই গুলি, কি যাতা বলছিস? কি নয়ন সাহেব প্রেম ফেলাতে পারবে না? তুই যা যা আমার সামনে থেকে, তা না হলে তোর আরেকটা কান বয়রা করে দেবো। সমস্যা নাই, নয়ন ডাক্তার আছে না। কভু, নয়নের বায়োডাটা বের কর। নয়ন কে, কার ছেলে, কোথায় থাকে, সব বৃত্তান্ত আমি জানতে চাই। জি বস। না না না, মনিকা কোনো ভুল করার আগে আমি ওর বিয়ে দিয়ে দেবো। সরি, এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি। এক্সকিউজ মি। ও শিট। সরি, আমি দেখতে পাইনি। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি ফুটা। ওই মাইয়া আমারে কইরা দিছে দিল ফুটা। নাসির, 1 ঘন্টার মধ্যে আমি ওই মাইয়ার খবর চাই। ভাই 1 ঘন্টা লাগবো না, ওই মালটারে আমি চিনি। আরে ওই কানা, ওরে কি করি তুই মাল? কি করতেছেন? আমার পছন্দের মাইয়ারে তুই মাল কইরা মারেন কে? সারা জীবন আমি প্রথম একটা মায়ের অন্তর থেকে ভালোবাসছি, আর তুই ওরে কইলি? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আমি আর কমু না ভাই। বেয়াদবি করো। ভাই ভাই আমি আর আমার কমু না। পছন্দের লোকে বেয়াদবি। ওইটা আমার কলিজা, আমার জানের জান।
এরপর ওনার লগে দেখা হইলে আদবের সাথে সালাম দেওয়া ভাই। কথা কবি। ভাই উনারে আমি চিনি ভাবি জানলে আমি চিনি চিনোস ভাই? হ্যাঁ। কি কইলি ভাই? তুই ওরে চিনোস? তাড়াতাড়ি কও ভাই, আমার তাড়াতাড়ি কইতাছি, কও। কইতাছি ভাই ভাবি জান আপনার চিরশত্রু আজিম হাওলাদারের ভাইয়া, আজিমের ভাইয়া। আর যাই কস নাসি, আজিম হাওলাদার শালায় জিনিস বানাইছে একখান। বড় ভাইরে ফোন লাগা, তাড়াতাড়ি ফোন লাগা। আইজ আমি আজিম হাওলাদারের পা ধইরা দোয়া নিতে চাই। না দোয়া থাক, করেন থাক, আব্বাজান। বড় ভাই সালাম। হুম আব্বাজান, আপনি এমন একটা গুণী মানুষ আমি আগে জানতাম না। সবাই এমন জিনিস বানাইতে পারে না। খোদার কসম, মনিকা আপনার নিজের মাইয়া? কি বলছো? মনিকা আমার নিজের মেয়ে। না আব্বাজান, আমার কিন্তু ছোটখাটো সন্দেহ হয়। আরে সন্দেহের কোনো কারণ নেই, মনিকা আমারই মেয়ে। থামো তোমরা। আজ আমার খুব হালকা লাগছে। তোমাদের মাঝে শত্রুতার দেয়াল আজ সম্পর্কের আঘাতে ভেঙে গেল। আমি তোমাদের ডিসিশনে খুব খুশি হয়েছি। এখন ঢাকা সিটির উত্তর দক্ষিণের কোনো বিরোধ থাকলো না। কোনো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না। বড় ভাইয়ের সামনে কসম খাইলাম, আজ থেকে পুরা ঢাকা শহর আপনি একলা খাইবেন। ইয়েস, দরকার হইলে আমি না খায়া থাকুম। আমি খালি মনিকার পায়ের নিচে পুরা থাকতে পারলে খুশি আব্বাজান। বুঝছো জানেমান, জীবনে মেলা বছর হুন্ডা চালাইছি, মাগার এমন লাগে না কা। কেলা কেমন লাগতেছে? পায়ের তো চান্দি পর্যন্ত ভিতরে বাইরে সমানে গরম হয়ে উঠবার লাগছে। ও আল্লাহ, কও কি হাঁচাই কবে লাগছো? হাঁচা মানে? হ্যাঁ? আরে বুড়িগঙ্গার পচা পানির কচম। ও ও হনারে বুঝার পারছি। কি বুঝবার পারছো? কোনা গেলা? তুমি জানো না জানেমান, মায়া মানুষের শরীরে কারেন্ট থাকে। তাই তো আমার ব্লাড প্রেসার বারবার লাগছে। তা ভোল্টেজ কত? 33,000 ভোল্ট পুরাটাই আছে। অহনো কেউ সুইচ মারে নাই কা, জানেমান ছুইলে পুইরা চাই। আরে জোরে ধরো, আমি তো পুরবারই চাই। চালায় দাও, পুরায় দাও। তোমার বাবা মা কেমন আছে বাবা? জি ভালো আছে। সালাম আঙ্কেল। কি দেখতেছে? নয়ন সওদাগর, পুরনো ঢাকার কাপড়ের কাপড় আর কফিন বিক্রেতা, সুভাষ সওদাগরের একমাত্র ছেলে। আচ্ছা, সেদিন যে নিলামে জমিটা কিনলে সেটা কার জন্য? তোমাদের জন্য না অন্য কারো জন্য? আই মিন দালাল হিসাবে? সরি আঙ্কেল, আপনার এই ওয়ার্ডটা ভালো লাগতেছে না। ভালো তো অনেকের অনেক কিছুই লাগে না, তাতে এই সোসাইটির কারো কিছু যায় আসে না। এই যে তুমি আজিম হাওলাদারের একমাত্র মেয়েকে পটিয়ে তার সমস্ত সম্পত্তির মালিক হতে চাচ্ছ, এটা তো আমারও ভালো লাগছে। আঙ্কেল, আপনি ভুল করতেছেন। বাবা তুমি এসব কি বলছো? আহ! সেদিন হিরো সেজে 10 কোটি টাকার জমি দালালি করে আমার নজরে পড়তে চেয়েছিল। 30 কাঠার জমি আর ঢাকা শহরে একটা বাড়ি আছে বলে তুই নিজেকে কি মনে করিস? তুই ভাবলি কি করে একটা কাফনের কাপড় বিক্রেতার ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে হবে? আচ্ছা, আমার স্ট্যাটাস সম্পর্কে কতটুকু জানিস তুই? অস্ট্রেলিয়া থেকে মেয়েকে লেখাপড়া শিখিয়ে এনেছি, তোর মতো একটা পকেটে দালালের সাথে বিয়ে দেওয়ার জন্য নয়। হোয়াইট হোয়াইট মিস্টার আজিম হাওলাদার, হোয়াইট। ঢাকা উত্তরের একজন নামকরা চাঁদাবাজ আর অবৈধ ব্যবসার কিং আজকের আজিম হাওলাদার। রংপুরে গফুর মিয়ার 5 সন্তানের 3 নম্বর ছেলে আপনি। বাবা মার দেয়া নাম আবুল মিয়া। বাবা সহ 4 ভাই মানুষের বাসায় দিনমজুরের কাজ করে জীবন চালাতেন। আর আপনি লেখাপড়ায় ভালো ছিলেন বলে
এলাকার মানুষের সহায়তায় এসএসসি পাশের পর ঢাকা এসে কলেজে ভর্তি হন। কিছুদিন না যেতেই হয়ে যান কিলার। আর সেই সুবাদে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে আর মাদকের ব্যবসার সাথে জড়িয়ে রাতারাতি হয়ে যান অনেক টাকার মালিক। আর আজকের আজিম হাওলাদার, যার বর্তমান স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য মাত্র 123 কোটি টাকা। নয়ন, আবে চুপ! যা কই খাড়ায় খাড়ায় শোনেন। নো মোর টক। আপনার 7 পুরুষের সৌভাগ্য যে এই নয়ন সওদাগর আপনার মেয়েকে পছন্দ করেছে, না হলে আপনার মতো একটা ছোট লোকের মেয়েকে তার জীবন সঙ্গিনী করার কথা ভুলেও ভাবতো না। সামান্য ক টাকার মালিক হয়েছেন, তাতেই মাটিতে পা পড়ে না। আর আমার বাবা সোয়া সওদাগরের মতো যদি 1000 কোটি টাকার মালিক হতেন, তাহলে তো এই বাংলার মাটি আপনার পা ফেলার অযোগ্য হয়ে যেত। এই নয়ন সওদাগর আপনার মতো কোটিপতি দিনে 3 বার কিনে 3 বার গাবতলির হাটে বিক্রি করতে পারে। ছাল নাই কুত্তার আবার বাঘা না। আমার বাবা কাফনের কাপড় আর কফিন বিক্রি করে কেন জানেন? প্রতিদিন যেন মৃত্যুর কথা মনে পড়ে, আর টাকার অহংকারে মানুষ থেকে আপনাদের মতো অমানুষ যেন না হয়ে যায়। জীবনে অনেক মানুষের ক্ষতি করেছেন, এবার ভালো হয়ে যায়। এই, তোর কাছে শিখতে হবে নাকি আমি কি করব আর না করব? মনিকাকে আমি মেরে ফেলবো, তবু তোর সাথে বিয়ে দেবো না। এই আজিম হাওলাদার, কারো বাপের ক্ষমতা নেই আমার মনির গায়ে একটা ফুলের টোকা দেয়। জাস্ট মাইন্ড ইট। নয়ন, তুমি মনি, তোমার বিন্দুমাত্র কষ্ট হলে আমি সব ধ্বংস করে ফেলবো। আমি আমার জীবনে কোনো কিছুই চাইনি, একমাত্র তোমাকেই চেয়েছি, শুধু তোমাকে। আর আমার সেই চাওয়ায় কেউ বাধা হয়ে দাঁড়াবে আর আমি তাকে ছেড়ে দেব? ইম্পসিবল। সে যেই হোক, তোমার বাবা হলেও না। ঠিক আছে, তুই লাভ ম্যারেজ করবি, তাতে আমার কোনো আপত্তি নেই। তাই বললাম মনিকার বাপের লগে তুই ঝগড়া ফ্যাসাদ করবি, এইটা আমার পছন্দ হয় না। আব্বাজান, আমি সব সইবার পারু, মাগার কেউ আমার বাপ মার নামে কিছু কইলে পরে আমি এমতেমতে ছেড়ে দিব না। আরে আমার নয়ন আব্বা তো ঠিক কথাই কইছে। আপনি কি মনে করছেন আমরা কি এমন পোলা জন্ম দিচ্ছি নি যে পোলার সামনে বাবা মায়ের অপমান করব আর আমাকে পোলা মুখে কুলু পাইটা খাম্বা লাহান করে থাকবো? আরে তুমি থামো, কাটা গায়ে লবণের ছিটা। আমি না হয় মনিকার বাপের লগে কথা বলি, কম তো যায় না। মনিকার বাপে যদি জিদ করে অন্য কারোর লগে মনিকার বিয়া সাজি দিয়া ফেলায়, না আব্বাজান, পৃথিবী ধ্বংস হয়ে যাইব। মাগার মনিকা আমারই থাকবো। আমি ছাড়া মনি অন্য কারো ওইবারই পারে না। ভাই, আমার সারা জীবন শিক্ষকতা করে তেমন কিছু করতে পারিনি। ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে কখনো খেয়ে কখনো না খেয়ে একটা জমি কিনেছিলাম। নিজের পেনশনের টাকা আর স্ত্রী গহনা বিক্রি করা টাকা দিয়ে একটা বাড়ির কাজ শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আপনার লোকেরা বলে এসেছে কাজ শুরু করার আগে আমি যেন আপনার সাথে মিটিয়ে নিই। আর আপনার জন্য এই 1 লাখ টাকা নিয়ে এসেছি। রেখে যাও। এর বেশি দিতে পারবো না, আমাকে আপনি মাফ করে দেবেন। আর আপনার লোকদের বলে দেবেন যাতে। আহা, যাও তো, বলে দেবো, যাও। জি, আসসালামু আলাইকুম। মামনি, শোন, কেন তুই আমার প্রেস্টিজ নষ্ট করার জন্য চাকরি করিস? টাকাগুলো নে মা, পছন্দ মতো শপিং করিস। না, আমি এ টাকা নেব না। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর তুই কি একটা চাকরি নিয়েছিস? যতবার তোকে টাকা দিয়েছি ততবারই ফেরত দিয়েছিস। কেন? ওই পাপ জড়ানো টাকা আমার লাগবে না। বাবা হিসেবে আমার দায়িত্ব সন্তানকে মানুষ করা। সন্তানের জানার দরকার নেই বাবা কোথা থেকে টাকা নিয়ে আসবে।
যতদিন দেখিনি ততদিন বলিনি, কিন্তু যখন চোখের সামনে অসহায় মানুষগুলোকে নীরবে তাদের শেষ সম্বল থেকে তোমাকে খুশি করার জন্য নিরুপায় হয়ে চাঁদা দিতে দেখি, তখন তো চুপ থাকতে পারি না। তোকে এসব না ভাবলেও চলবে। যখন দেশের বাইরে ছিলাম তখন ভাবিনি, সে সময় মনে হয়েছিল আমার বাবা পৃথিবীর সবচাইতে ভালো বাবা। বান্ধবীদের কাছে যখনই জানতে চেয়েছি বাবা মার মধ্যে কে বেশি প্রিয়, সব বান্ধবী বলতো বাবা, কারণ সব মেয়েরাই নাকি বাবার ভক্ত হয়। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। সবার মতো গর্ব করে বলতাম আমি আমার বাবার চোখের মণি। তাই বাবা আমাকে মনিকে না ডেকে মনি বলে ডাকতো। বাবার কথা বলতে গিয়ে বুকটা গর্বে ভরে যেত। কিন্তু অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে যখন বুঝতে পেরেছি আমার বাবা একজন চাঁদাবাজ, স্মাগলার, দেশের একজন শীর্ষ সন্ত্রাসী, মানুষের রক্ত বিক্রি করা টাকা থেকেও আমার বাবাকে চাঁদা দিতে হয়, তখন থেকে তোমাকে বাবা ডাকতে ঘৃণা হয়, ঘৃণা। মনিকা, বড্ড বেশি কথা বলছিস তুই। এই জন্য কি তোকে বিদেশ থেকে লেখাপড়া শিখিয়ে এনেছি? এটাই তো আমার দুর্ভাগ্য, না জেনে তোমার অবৈধ টাকায় আমাকে লেখাপড়া করতে হয়েছে। যখন জানতে পেরেছি আমার দেহে মিশে আছে জোর করে কেড়ে আনা মানুষের ঘাম ঝরানো টাকা, যখন বুঝতে পেরেছি আমার শরীরের প্রতিটি রক্তকণায় মিশে আছে মানুষের রক্ত মাখানো টাকা, তখন ইচ্ছে করছিল দেহটাকে ক্ষত বিক্ষত করে বের করে দিই সমস্ত রক্ত, কিন্তু পারেনি। কেন পারেনি জানো? ওই মানুষটার জন্য। আমি মরে গেলে ওই জানোয়ারকে বিয়ে করব না। ও ভেবেছে কি আমি একটা পাথরের মূর্তি, যা বলবে আমাকে তাই করতে হবে? কখনো না, কখনো না। মা, তুমি তোমার বাবা মার সম্মানের কথা ভেবে সারাটা জীবন ঘর করার নামে নিজেকে জ্যান্ত পুড়িয়েছ দু চোখের আগুনে, সুন্দর জীবনটা ধ্বংস করেছ। আমি তা করব না। আমি এই যুগের মেয়ে, জেনে শুনে আমি তোমার মতো নিজেকে দু চোখের আগুনে নিক্ষেপ করতে পারবো না মা। আমিও চাই না মা তোর সাথে টাটার বিয়ে হোক। মনিকা,